আমাদের এবারের ট্রিপ বহু প্রতীক্ষিত কালিম্পং আর বাঙালি দীপুদার দা মানে দার্জিলিং। আমাদের ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে সকালবেলা 9টার সময়, কিন্তু যেদিন ফ্লাইট ঠিক তার আগের দিন বাগডোগরা এয়ারপোর্টে রানওয়ের জন্য ফ্লাইট ওঠানামা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। তাই মনে একটু চিন্তা ছিল জার্নিটা ফাইনালি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা। বাট থ্যাঙ্কফুলি আমাদের জার্নির দিন কোনো সমস্যা হয়নি। ঠিকঠাক সময়ে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই এবং তারপর ফ্লাইট নিয়ে রওনা দিই বাগডোগরার উদ্দেশ্যে। এবারে ফ্লাইটের টিকিট কাটার সময় একটা বিষয় খেয়াল রেখেছিলাম, যাতে বাঁদিকে সিটগুলো নিতে পারি, যাতে যদি লাকিলি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। অ্যান্ড ইয়েস, we got the glimpse of কাঞ্চনজঙ্ঘা। বাগডোগরায় নেমে আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজ। বাগডোগরা থেকে শিলিগুড়ি প্রায় 30 মিনিটের যাত্রা। যাত্রা শেষে আমরা মৈনাক টুরিস্ট লজে পৌঁছই। টুরিস্ট লজটা বেশ ভালো থাকার জন্য একদিনের, আর আমরা যে রুমটাতে ছিলাম সেটার ভাড়া 2000 টাকা। আমাদের ট্রিপের দ্বিতীয় দিনে মৈনাক টুরিস্ট লজে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। বেঙ্গল সাফারি, সেবক ফরেস্ট পেরিয়ে তিস্তা নদীর ধার দিয়ে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে চলল আমাদের গাড়ি। মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে। চোখনো সব বাক্সে যেথায় যে মন থাকছে, মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। কালিম্পংয়ে আমাদের আগামী কয়েকদিনের ঠিকানা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হিল টপ ট্যুরিস্ট লজ। কালিম্পং মেন সিটি থেকে একটু দূরে কিন্তু নিরিবিলিতে এই ট্যুরিস্ট লজটি থাকার জন্য এক কথায় অনবদ্য। বিশাল এলাকা জুড়ে এই ট্যুরিস্ট লজের রয়েছে একটা মেন বিল্ডিং, যেটা মূলত ব্রিটিশ বাংলোর মতো দেখতে। এখানে রয়েছে বিশাল বড় বড় কাঠের রুম, বারান্দা, যেখানে আকাশ পরিষ্কার থাকলে আপনি পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যদিও আমাদের সেই লাক হয়নি। এই মেন বিল্ডিং ছাড়াও আছে একটি অ্যানেক্সচার বিল্ডিং, যেখানে 6 বেড এবং 8 বেডের রুম আছে। আমাদের রুম ছিল এই মেন বিল্ডিংয়ের দোতলায় একটি 3 বেডরুম, যার ভাড়া 3000 টাকা। এই ট্যুরিস্ট লজে একটা খুব সুন্দর বাগান রয়েছে, যেটা ভীষণ সুন্দর কিছু ফুল দিয়ে সাজানো। ট্যুরিস্ট লজের স্টাফরা ভীষণ ভালো, ফ্রেন্ডলি, এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও যথেষ্ট ভালো। সুতরাং আপনি যদি কিছু দিনের জন্য রিল্যাক্স করতে চান, এই ট্যুরিস্ট লজ একেবারে আদর্শ জায়গা।
আমাদের তৃতীয় দিনের প্ল্যান কালিম্পংয়ের আশেপাশে কিছু অফবিট জায়গাগুলো ঘুরে আসা। জিৎ ভাইয়া আমাদের গাড়ির ড্রাইভার, আর তার সাথে আমরা শুরু করলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা। কালিম্পং থেকে প্রায় 40 মিনিটের দূরত্বে থাকা গ্রাম রামধুরা। রামধুরা যাওয়ার পথে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হচ্ছে কালিম্পংয়ের প্রায় প্রত্যেকটা বাড়িতে রয়েছে ফুল আর অর্কিডের গাছ, যেটা একসাথে চোখের আর মনের আরাম। রামধুরা খুব ছোট্ট একটা জায়গা, যার একদিকে সবুজ পাইনের সমাহার আর আরেকদিকে আছে কাঞ্চনজঙ্ঘা। কয়েকটা হোমস্টে যেখানে এখন অনেক ট্যুরিস্টই থাকে। রামধুরা যারা একটু নিরিবিলিতে থাকা পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ। এখান থেকে কিছুটা এগোলেই ইচ্ছেগাঁও, কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য আমরা ইচ্ছেগাঁওতে যেতে পারিনি। রামধুরা দেখে আমরা যাত্রা শুরু করলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের পথ, যার মধ্যে শেষ 4 কিলোমিটারের রাস্তা খুব খারাপ। সিলেরিগাঁও এখন পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় একটি জায়গা। যারা সিল্ক রুট ঘুরতে যান তাদের অনেকেরই প্রথম গন্তব্যস্থল হয় সিলেরিগাঁও। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায়। সিলেরিগাঁওতে এখন অনেকগুলো হোমস্টে, কিন্তু জায়গাটা একটু কনজেস্টেড হয়ে গেছে। সিলেরিগাঁওয়ের থেকে কাছাকাছি ভ্রমণের জন্য একটি পয়েন্ট হচ্ছে রামেতি ভিউ পয়েন্ট, যেটা সিলেরিগাঁও থেকে প্রায় 20 মিনিটের হাঁটা পথ। পুরো পথটা জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এই ছোটোখাটো ট্রেকিংটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। রামেটি ভিউ পয়েন্ট থেকে পরিষ্কারভাবে তিস্তা নদী এবং পুরো সিকিম খুব ভালোভাবে দেখা যায়। আমরা যদিও ফগি ওয়েদারের জন্য খুব ভালো ভিউ দেখতে পাইনি, তিস্তা নদী খুব আবছাভাবে বোঝা যাচ্ছিল, আর বাকি শহরটাও খুব অল্পভাবে দেখা যাচ্ছিল। কিন্তু যেটুকুন দেখেছি তাতে পরিষ্কার যে আকাশ যদি পরিষ্কার থাকতো এখান থেকে কিন্তু সত্যি দারুণ ভিউ দেখতে পাওয়া যায়।
সিলেরিগাঁও থেকে আমরা চললাম পেডংয়ে, আজকের জন্য আমাদের শেষ গন্তব্যস্থল। অ্যাজ ইউজুয়াল ফগি ওয়েদারের জন্য খুব ভালো ভিউ আমরা দেখতে পাইনি, কিন্তু সত্যি কথা বলতে এই ছোট্ট ছিমছাম শহরটা আমাকে মুগ্ধ করেছে। এখানে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক, তারা যথেষ্টভাবে কোভিড সচেতন। একটা ছোট স্কুল, একটা বেশ সুন্দর দেখতে চার্চ, সব কিছু মিলিয়ে শহরটা কিন্তু সত্যি খুব ভালো। আমাদের চতুর্থ দিনের প্ল্যান কালিম্পংয়ের লোকাল সাইট সিন। আমরা শুরু করলাম ইন্ডিয়ান আর্মির 18 হোল গলফ কোর্স দিয়ে। আর্মি গলফ কোর্সের ঠিক উল্টো দিকে হচ্ছে কালিম্পংয়ের ফেমাস মর্গ্যান হাউস। এই মর্গ্যান হাউস এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্ভুক্ত এবং এখানে ট্যুরিস্টরা রাত্রিরে থাকতে পারেন। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হিলটপ ট্যুরিস্ট লজে থাকে তারাও এখানে ভেতরে এসে ঘুরতে পারে। মর্গ্যান হাউস একটা ব্রিটিশ কলোনিয়াল ম্যানশন, যেটা তৈরি করেছিলেন মিস্টার জর্জ মর্গ্যান, এবং এটি ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস অফ ইন্ডিয়া এইভাবেও বিখ্যাত। অনেক মানুষ যারা এখানে ছিলেন তারা তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমরা এখানে থাকিনি, কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে একটা অসাধারণ ফিলিংস। মর্গ্যান হাউস ঘুরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দুরপিনদারা হিলে অবস্থিত দুরপিন মনেস্ট্রি। এটি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি যেটা 1972 সালে তৈরি হয়েছিল। দালাই লামা টিবেট থেকে কিছু রেয়ার বুদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্টস এনেছিলেন, যেগুলো এখানে রাখা আছে। এই মনেস্ট্রির দোতলা থেকে কালিম্পং টাউন, কাঞ্চনজঙ্ঘা, টি গার্ডেনের খুব দারুণ ভিউ পাওয়া যায়।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন পাইন ভিউ নার্সারি। এটি কালিম্পং বাস স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি প্রাইভেট কমার্শিয়াল নার্সারি যেটি 1971 সালে মিস্টার মোহন এস প্রধান প্রতিষ্ঠা করেন। তিনি তার বিজনেস ট্রিপের জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাকটাস সংগ্রহ করেছিলেন এবং তারপর এখানে সেগুলিকে একত্র করেন। এই নার্সারিটি প্রায় 2 একর জমি জুড়ে অবস্থিত এবং প্রায় 1500-র ওপর ক্যাকটাস এখানে সংগ্রহে আছে। এটি এশিয়ার লার্জেস্ট কালেকশন অফ ক্যাকটাস। এই নার্সারি দেশে এবং বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটি দারুণভাবে মেনটেন করা হয়। এখানে একটা রিসর্টও আছে যেখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারেন। এই নার্সারিতে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের ক্যাকটাস গ্রিন হাউসের মাধ্যমে সংগ্রহ করে রাখা আছে। এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখা একটা দারুণ এক্সপিরিয়েন্স। ট্যুরিস্টরা চাইলে কিছু ধরনের ক্যাকটাসকে কিনতেও পারেন এখান থেকে। ডেলো পাহাড়ের নিচের দিকে অবস্থিত ডক্টর গ্রাহামস হোমস হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন। 1900 সালে ডক্টর জন অ্যান্ডারসন গ্রাহাম এটি প্রতিষ্ঠা করেন। আগে এটি সেন্ট অ্যান্ড্রিউস কলোনিয়াল হোমস বলে পরিচিত ছিল, কিন্তু ডক্টর হোমস মারা যাওয়ার পর এটি গ্রাহামস হোম নামে পরিচয় লাভ করে। প্রায় 500 একর জমি জুড়ে অবস্থিত ডক্টর গ্রাহামস হোম একটা কো-এডুকেশনাল বোর্ডিং এবং ডে স্কুল, যেটি CISE নিউ দিল্লির অ্যাফিলিয়েটেড। এই পুরো এরিয়াটাতে বড় বড় প্লেগ্রাউন্ড, ক্লাসরুম, স্কুল, মিউজিক রুম পুরোটা আছে এবং এর পরিবেশ খুব সুন্দর। আমরা যেদিন গেছিলাম সেদিন স্কুল বন্ধ ছিল, তাই আমরা পুরো এরিয়াটা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম। ওপরে ডেলো পাহাড়ে যারা প্যারাগ্লাইডিং করে সেটাও এখান থেকে দেখা যায়। কালিম্পংয়ে অরফ্যানদের নিয়ে কাজ করা প্রথম স্কুল হচ্ছে ডক্টর গ্রাহাম স্কুল। এখানে প্রত্যেক বছর মে ফেয়ার বলে একটি ফেস্টিভ্যালও অর্গানাইজ করা হয়।
ডক্টর গ্রাহামস হোম থেকে ডেলো পাহাড় যাওয়ার পথে আমরা দেখে নিলাম আরও ছোট ছোট 3টে স্পট, যেটা একদমই কাছাকাছি। প্রথম হচ্ছে বুদ্ধ পার্ক, যেখানে লর্ড বুদ্ধর একটা স্ট্যাচু আছে, যেখানে উনি লোটাস পজিশনে বসে আছেন। বুদ্ধ পার্ক থেকে একটু এগোলেই উল্টো দিকে আছে একটি হনুমান টেম্পল, যেখানে ভগবান হনুমানের 30 ফুট লম্বা একটা স্ট্যাচু আছে। মন্দির অবধি পৌঁছতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় এবং ওপর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীর ভিউ পাওয়া যায়। হনুমান টেম্পলের কাছেই রয়েছে একটা ছোট দুর্গা মন্দির, যেখানে মা দুর্গা, ভগবান শিব এবং ভগবান গণেশের 3টে আলাদা আলাদা ছোট মন্দির আছে, যেখানে পুজো করা হয়। আমাদের আজকের দিনের শেষ গন্তব্যস্থল হচ্ছে দ্য ভেরি ফেমাস ডেলো পার্ক। ডেলো পার্ক কালিম্পং শহরের হাইয়েস্ট পয়েন্ট। যে 3টে ওয়াটার রিজার্ভার থেকে কালিম্পংয়ে জল সরবরাহ করা হয়, তার মধ্যে 2টো এই ডেলো পাহাড়েই অবস্থিত। এর ওপর থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী আর রেলি নদীর ভিউ পাওয়া যায়, অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে। এই ডেলো পাহাড়ের ওপরে একটা ভীষণ সুন্দর পার্ক ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে, যেটা একটা খুব জনপ্রিয় পিকনিক স্পট। এটা অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত এবং ট্যুরিস্টরা এখানে খুব আনন্দ সহকারে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারেন। এর ওপরে একটা রেস্টুরেন্ট আর রিসর্টও আছে ট্যুরিস্টদের থাকার জন্য। ডেলো পাহাড়ের অন্যতম একটা আকর্ষণ হলো অ্যাডভেঞ্চার স্পোর্টস প্যারাগ্লাইডিং। এখানে এখন অনেকগুলো সংস্থা থেকে প্যারাগ্লাইডিং করানো হয়, কিন্তু অবশ্যই সব সেফটি প্রিকশন মেনে প্যারাগ্লাইডিং হচ্ছে কি না সেটা যাচাই করেই করা উচিত। অ্যাভারেজে 8 থেকে 15 মিনিটে প্যারাগ্লাইডিংয়ের জন্য 3000 টাকা করে নেওয়া হয় এবং ভিডিও শ্যুটের জন্য আলাদা 500 টাকা। छोड़ा है जहान नीच मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन हर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक फिर
আমাদের ট্রিপের পঞ্চম দিনে কালিম্পং থেকে আমরা যাব দার্জিলিং, কিন্তু দার্জিলিং যাওয়ার আগে কালিম্পংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখা বাকি আছে। ট্যুরিস্ট লজ থেকে একটু নিচেই অবস্থিত গৌরীপুর ভবন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকে গেছিলেন। এই বাড়িটি অরিজিনালি ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কালিম্পংয়ে আসেন তখন দীর্ঘদিন উনি এই বাড়িটিতে ছিলেন এবং এখান থেকে 25শে বৈশাখ নিজের জন্মদিনের দিন তিনি জন্মদিন কবিতাটি আকাশবাণীর মাধ্যমে পাঠ করে শোনান। রবীন্দ্রনাথ ঠাকুর দু দফায় 1938 সালে এবং 1940 সালে এসে এই বাড়িতে থাকেন। এখানে উনি অনেকগুলো কবিতা লিখেছিলেন। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব যেমন হীরেন্দ্রনাথ দত্ত, মৈত্রেয়ী দেবী, ডক্টর গ্রাহাম, তারা এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করে যান। এই বাড়িটি একটি হেরিটেজ সাইট, কিন্তু আনফর্চুনেটলি এখন একদমই মেনটেন্যান্স নেই এবং ট্যুরিস্টদের কাছেও খুব একটা প্রচলিত নয় এই জায়গাটি। আমরা আশা রাখব অনেক বাঙালি যারা কালিম্পংয়ে আসেন কিন্তু এই জায়গাটি ঘোরেন না, তারা এই জায়গাটি যেন অবশ্যই দেখে যান। কালিম্পংকে বাই বাই জানিয়ে এবার পালা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার। দার্জিলিংয়ের গল্প সে অন্য আর একদিন।